আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য আদাব। আসলে আজকে মৃত্যুবার্ষিকী স্যারের জন্য দোয়া অনুষ্ঠান। এই দোয়া অনুষ্ঠানে এসে অনেক কথা এসে যায়। এখানে জাতীয় পার্টির আজকের যে আপনারা সমাধিস্থল দেখছেন, এই সমাধিস্থল বা স্যারের কবর নিয়ে অনেক কথাই শুনছেন। আমি মনে করি একক কৃতিত্ব কারো নাই। এখানে সবার যৌথ উদ্যোগে আমরা এই কাজ করেছি। তার কারণ হয়তোবা নেতৃত্ব সবসময় দুই একজন দেয়, কিন্তু তার পিছনে যদি আমাদের নেতাকর্মী না থাকে তাহলে নেতৃত্ব সফল হয় না। আমি সেক্ষেত্রে আমার রংপুরের জনগণ, রংপুরের জাতীয় পার্টির নেতৃবৃন্দ, দলমত নির্বিশেষের মানুষ সেই দিন 1919 সাল 14 জুলাই যেদিন আমাদের স্যারের কবর দেওয়ার জন্য আমাদের যে প্ল্যাটফর্ম রেডি হয়েছিল, সেটা আপামর জনসাধারণের সব স্বতঃস্ফূর্ত সমর্থনের মাধ্যমে আজকে আমরা স্যারের কবরের সামনে আজকে তার দোয়া অনুষ্ঠান করতে পারতেছি। এখানে আমি বলতে চাই কিছু কষ্টের কথা, যে না বললেই নয়। সেই সময় থেকে আমি তখন থেকে প্রেসিডিয়ামের সদস্য ছিলাম। হোসেন মোহাম্মদ এরশাদ নিজেই আমাকে ইয়াসিরের অনুরোধে উনি আমাকে প্রেসিডিয়াম সদস্য করেছিলেন। সেই সময় যতগুলো প্রেসিডিয়াম মিটিং হয়েছে, প্রত্যেকটা প্রেসিডিয়াম মিটিংয়ে আমি কিন্তু স্যারের এই সমাধিস্থলটাকে আধুনিকায়ন করার জন্য আমি প্রস্তাব রেখেছি। দুঃখজনক সত্য হলেও 26 জন এমপি ওই সময় ছিলেন। 26 জন এমপির মধ্যে এই প্রস্তাবটা শুধু প্রস্তাবই থেকে গেছে। স্যারের যখন মে মাসে 28 তারিখ একটা প্রেসিডিয়াম মিটিং হয়, লাস্ট প্রেসিডিয়াম মিটিং 2020 সাল। সেই 20 সালেও আমি প্রেসিডিয়ামের মিটিংয়ে এই কবরস্থান সংস্কার করার জন্য অনুরোধ করছি, কিন্তু তখন যখন করলো না, তখন আমি 2রা জুলাই 2020 সাল প্রথম মৃত্যুবার্ষিকী সময় দেখলাম যে স্যারের কবরটা এইরকম একটা কাদা যুক্ত জায়গায়, এখানে পানি চতুর্পাশে, এখানে আসার কোনো রাস্তা ছিল না, শুধু কবরটা ছিল একটু বেড়া দিয়ে ঘেরানো। তখন আমি দেখলাম যে 14 জুলাই প্রথম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হবে। যেহেতু আমরা রংপুরবাসী একটা চ্যালেঞ্জের মোকাবেলা করে স্যারকে এখানে দাফন করেছি, যদি বাইরে থেকে কোনো লোক আসে বা কেন্দ্রীয় কমিটির কোনো লোক আসে, তাহলে হয়তো বা আমাদের প্রতি তারা একটা বিরূপ মনোভাব নিয়ে যেতে পারে। তারপরে এইখানে তখন প্রচন্ড বৃষ্টি, এই টোটালটা প্যান্ডেল করে আমি এখানে এই কবরটা তৈরি করার জন্য আমি কাজ হাতে নিলাম, এবং 28 দিনের মধ্যে এই কবরটা, এই যে রূপে আপনারা দেখতেছেন, 28 দিনের মধ্যে এটা সম্পূর্ণ করে প্রথম মৃত্যুবার্ষিকী এখানে আমরা পালন করলাম। মঞ্চ ওখানে হয়েছিল এবং ঢাকা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছিল, এসে তারা মোটামুটি দেখে গেছে না এই অবস্থায় আছে, কিন্তু আজ পর্যন্ত ওই অবস্থায় আছে। অনেক এমপি হয়েছেন, এরশাদ সাহেব অনেক রাস্তা থেকে তুলিয়ে নিয়ে এসে মানুষকে এমপি করেছেন, মন্ত্রী করেছেন। যারা এখন সমাজে বিত্তবান, হাজার হাজার কোটি টাকার মালিক অনেকে আছেন, কিন্তু এরশাদ মরে গেছে, এরশাদের খবর নেওয়ার মানুষ আর নাই। আমি সেক্ষেত্রে এটাই আমার কষ্টের কথা, এটা কষ্টের কথাই বলছি। আজ পর্যন্ত এই সমাধিস্থলে 10টি টাকা কেউ খরচ করে নাই। তা আমরা চাই ইনশাআল্লাহ আমরা এবারে আগামী যে আমাদের প্রতিষ্ঠা, আমাদের বিশেষ করে এই মৃত্যুবার্ষিকী পালিত হবে, আমরা নিজের অর্থে, আমরা নিজেরা চাঁদা দিয়ে হলেও আমরা এই কবর ক্যাম্পাসটা আরো সুন্দর করতে চাই, এবং ইনশাআল্লাহ আমরা করব। আগামী এর পরের যেদিন মৃত্যুবার্ষিকী হবে সেদিন আপনারা আরো সুন্দরভাবে, এত কষ্ট করতে হবে না, বসার অ্যারেঞ্জমেন্ট থাকবে। আমাদের মহিলারা আসতেছে, আমার নেতা কর্মীরা আসছে, অনেক সকলে দাঁড়ায় দাঁড়ায় আছে এই গরমের মধ্যে, সেটা যেন না থাকে সেজন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। কেউ করুক আর না করুক, ইনশাআল্লাহ আমরা এটা করার চেষ্টা করব। আমরা চাই যে এভাবে মানুষ হয়তো কথা আছে না, যে ফুল ফুটে ঝরে যায় দুনিয়ার রীতি, তুমি কিন্তু বন্ধু বটে রেখো মোর স্মৃতি। হোসেন মোহাম্মদ এরশাদ যদি না থাকতো, যদি তার দলটাই না থাকতো, আমি আজকে এখানে অতিথি হয়ে, সভাপতি হয়ে বক্তব্য রাখার সুযোগ পাইতাম না। মানুষের প্রতি মানুষের কৃতজ্ঞতা যখন হারিয়ে ফেলে, তখন আর মানুষ থাকে না, তখন অমানুষ হয়ে যায়। একজন উপকার আপনার জীবনে করলো, আপনার বিপদ মুহূর্তে আপনাকে প্রতিষ্ঠিত করলো, সেই লোকটাকে যদি আপনি পরবর্তী সময় বেমালুম ভুলে যান, তাহলে তো আপনাকে অকৃতজ্ঞের খাতায় আপনার নামটা লেখা হবে। তা আমরা জাতীয় পার্টি করি হোসেন মোহাম্মদ এরশাদের সেই যে তার যে আদর্শ, এটা অনুসরণ করে চলি। হোসেন মোহাম্মদ এরশাদের পক্ষে বলার অনেক কিছু আছে। আমাদের যারা রুট লেভেলের নেতাকর্মী যারা আছেন, যারা মাঠ পর্যায়ে রাজনীতি করেন, হোসেন মোহাম্মদ এরশাদের জীবনীটা পড়ুন।
সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকের এই তার যে সোনার বাংলা, হ্যাঁ, আমাদের তার যে নতুন বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নদ্রষ্টা মানুষ আজকে ঢাকায় যদি আপনারা তাকান, ঢাকার দিকে তাকান, আজকে ঢাকার মানুষেরা শান্তিতে আছে। আজকে বেড়িবাঁধ, আজকে বিজয় সরণী রাস্তা, আজকে পান্থপথের রাস্তা, আজকে আশুলিয়া সড়ক, আজকে স্মৃতি শহীদ মিনার, আজকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছিল এখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এই কাজগুলো তার যে করেছেন, যে নতুন করে আর কিছু হয় নাই, ওর উপরে ফ্লাইওভার হচ্ছে, ওর উপরে মেট্রো রেল হয়েছে, কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ যে ফাউন্ডেশন করে গিয়েছেন, সেই ফাউন্ডেশনের উপরে এখন রাজধানী দাঁড়িয়ে আছে। আমাদের সব দাবির মধ্যে একটা দাবি আছে, যে দাবিটা হলো প্রদেশ বাস্তবায়নের দাবি। এই হোসেন মোহাম্মদ এরশাদের এই দাবিটা পূরণের জন্য আগামী দিনে আমাদের এই রাজনীতিক 1 নম্বর এজেন্ডা হিসাবে আমরা প্রাদেশিক শাসন ব্যবস্থা যাতে বাংলাদেশে হয়, তার জন্য আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার। তার কারণ আজকে সামান্য কাজের জন্য আমার ঢাকা যেতে হচ্ছে। একটা সামান্যটা কোনো কিছু, যে কোনো ডিপার্টমেন্টের সামান্য কাজের জন্য ঢাকা যেতে হয়। আজকে প্রধানমন্ত্রীর দিকে চেয়ে থাকতে হচ্ছে আমাদের এখানে বরাদ্দ দেবে কি দেবে না। যদি আমাদের প্রদেশ হতো, রংপুর বিভাগ 8টা জেলা নিয়ে একটা প্রদেশ থাকতো, আমাদের ইনকাম আমাদের প্রদেশে জমা হতো, আমাদের উন্নয়নের বরাদ্দ আমরা ভাগ করতাম, আমাদেরকে আর কেন্দ্রীয় সরকারের কাছে যেতে হতো না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, দেখেন পশ্চিমবঙ্গ আজকে 27টা প্রভিন্সে তারা বিভক্ত। আজকে তারা প্রত্যেকটা প্রদেশের উন্নয়ন নিজস্ব টাকায় করতেছে। এই জন্য আমাদের বাংলাদেশ জনবহুল দেশ, এই 55,000 বর্গ মাইলের মধ্যে 18 কোটি মানুষ, এই মানুষগুলোর এক জায়গায় যদি সেন্ট্রাল যদি কর্মসূচির মধ্যে নিয়ে যায়, ঢাকায় না হলে আমাদের কোনো কিছু হবে না। তখন এই যতই আপনি ফ্লাইওভার করেন, যতই মেট্রো রেল করেন, যতই আন্ডারপাস করেন, যতই তোমার এলিভেটেড এক্সপ্রেস করেন, কোনো লাভ হবে না, ঢাকার যানজট কমবে না। ডিসেন্ট্রালাইজ করার যে ধারণাটা, এটা হোসেন মোহাম্মদ এরশাদ শিখিয়ে গেছে। আপনারা আজকে ওই হোসেন মোহাম্মদ এরশাদের একটা কাজ তো বাদ দিতে পারলেন না। আপনারা হোসেন মোহাম্মদ এরশাদ 64টা জেলা করেছে, 19টা জেলা ভেঙে, কই একটা জেলাকে তো বাদ দিতে পারলেন না। হোসেন মোহাম্মদ এরশাদ 460টা উপজেলা করেছে, একটা উপজেলা তো বাদ দিতে পারলেন না, কিছুদিন বাদ রাখছেন, আবার কালের প্রয়োজনে সেটা আবার পুনর্গঠন হয়েছে না। আজকে হোসেন মোহাম্মদ এরশাদ প্রথম 50টা মহিলা আসন করছেন পার্লামেন্টে, কই মহিলা আসন তো বাদ দিতে পারলেন না। এই বিষয়গুলো আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ একজন যে অভিজ্ঞ, এবং যদিও উনি আর্মিতে তার দীর্ঘদিন সময় কাটিয়েছেন, কিন্তু তার যে কর্মকাণ্ড, এটা একটা অনেক বড় রাজনৈতিক দর্শন প্রিয় মানুষের পক্ষে এটা সম্ভব হয়। আবার সেই দলের সেই নেতারা আমরা রাজনীতি করি। আমরা চাই হোসেন মোহাম্মদ এরশাদের এই বিষয়গুলো আমরা নতুন প্রজন্মের কাছে ছড়াই দিতে চাই। হোসেন মোহাম্মদ এরশাদ শেষের দিকে বলতো, আমি তো আর বেশি দিন বাঁচবো না, তোরা আমি যদি মারা যাই, তোরা আমার জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকীটা পালন করিস। এই কথাটা কোনদিন বারবার বলতেন। তা আমরা রংপুরের মানুষ, রংপুরের সন্তান হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশে কোথায় কি অবস্থানে আছে জানি না, সেটা পার্টির চেয়ারম্যানের দায়িত্ব দলকে সংগঠিত করার, কিন্তু রংপুরের যে 8টা উপজেলায় আজকে জেলার আহ্বায়ক সদস্য সচিব আছেন, আমি অনুরোধ করব আগামী মৃত্যুবার্ষিকী যেন প্রত্যেকটা উপজেলায় স্ব ব্যানারে তারা যেন পালন করে, সেজন্য সাংগঠনিক কাঠামো তৈরি করার জন্য আমি অনুরোধ করতেছি। আছে আমাদের মহানগর জেলা, তারা এখানে করবে, উপজেলার জায়গায় করবে, তাহলে হয়তো আগামী প্রজন্মের সন্তানেরা জানবে হোসেন মোহাম্মদ এরশাদ আমাদের সাবেক রাষ্ট্রপতি ছিলেন, এবং তার ওই আলোচনা সভায় তার গুণের কথাগুলো, তার কর্মকাণ্ড সম্পর্কে মানুষের কাছে তুলে ধরা যাবে। আসলে মনের চোখের আড়াল হলে মনের আড়াল হয়। এখন চোখের আড়ালে যদি কোনো কিছু থেকে যায়, তাহলে মন থেকে কিন্তু আস্তে আস্তে হোসেন মোহাম্মদ এরশাদের অস্তিত্বটা বিলীন হয়ে যাবে। সেই জন্য তার অস্তিত্ব যাতে টিকে থাকে, আজকে তার এই মৃত্যুবার্ষিকীতে আমাদের এই কাজগুলোতে করতে হবে। হোসেন মোহাম্মদ এরশাদের আজকে উনি জীবিত নাই, তার ছোট ভাই দলকে নেতৃত্ব দিচ্ছে, আমরা তার হাতকে শক্তিশালী করব, এবং তাকে অন্তত এই সাজেশন গুলো দিব আমরা। ক্রাইসিস পিরিয়ডে আজকে অনেক কথায় অনেকজন বলছেন, যে যা আজকে দেখলাম আমাদের ফেসবুকে এখনই যে কথাটা ইয়াসির সাহেব বললেন, যে জাতীয় পার্টির কোন নেতাকর্মী এখানে আসে না, জাতীয় পার্টি তার খোঁজ খবর রাখে নাই। ম্যাডামের কথাই বলছি, ওনার খোঁজ খবর রাখেন নাই। আরে আপনি তো আসছেন উড়িয়ে আসি বসিয়া আবার ফ্রুত করে উড়ে গেছেন, যাওয়ার পরেও তো এখন হোসেন মোহাম্মদ এরশাদের অবর্তমানে তার বাড়ি দখল করে বসে আছেন। তার বাড়ি ধরা টোটাল বাড়ি আপনাদের নিয়ন্ত্রণে, 5তলা বাড়ি 3 তলায় এখন দখল করে আছেন। আর তার যত সম্পদ, হোসেন মোহাম্মদ এরশাদের এই তার 34-35 বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় উনি যত উপঢৌকন পাইছে, আমাকে উনি নিজের
টোটাল বাড়িটা তো একটা মিউজিয়াম মতো। তার প্রথমে র্যাক দিয়ে সমস্ত বাড়িটা ঘেরা, একটা করে র্যাকের গেট খুলিয়ে দেখাচ্ছে যে এটা আমার হাতে। মনে করেন যে তার ওখানে আমি দেখেছি, আমার ওয়াইফ ছিল, আমার মেয়েরা ছিল, আমার সবাইকে দেখাচ্ছে উনি নিজে হাতে যে সম্পদটা উনি ওনার বাড়িতে রেখে গেছিলেন, ওগুলো বিক্রি করলে তো আমাদের একটা মানুষের একটা পরিবারের 50 বছরও শেষ করতে পারবে না। আমি সব তো সম্পদ আপনারাই ভোগ করতেছেন, আজকে এসে আপনারা রংপুরে নেতাকর্মী সম্পর্কে কটাক্ষ করেন, এটা অত্যন্ত দুঃখজনক। তার কারণ হোসেন মোহাম্মদ এরশাদের এই মাজার, এই যে কবর, এটা কিন্তু সবার জন্য উন্মুক্ত থাকে, সবাই আসতে পারে, দোয়া করতে পারে তার প্রিয়জনেরা। এবং বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে, ঝিনাইদা কোথায় সেই কক্সবাজার টেকনাফ কোথেকে লোক আসতেছে, তারা দোয়া করে যাচ্ছে। আমরা কাউকে সবাইকে চেষ্টা করি আমরা এখানে এসে তারা যেন দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে, আমাদের নেতাকর্মীরা তাদেরকে সহযোগিতা করে। অন্তত চেষ্টা করছে যে একবেলা অন্তত একটা প্যাকেট দিয়ে, একটা পানির বোতল দিয়ে তাদেরকে আপ্যায়ন করার জন্য আমাকে সবসময় চেষ্টা করে থাকি। রংপুরে হোসেন মোহাম্মদ এরশাদের দেশ, এখানে যদি বাইরের লোকেরা এসে আপ্যায়ন না পায় তাহলে তাহলে মন খারাপ করে যেতে পারে। এই কাজগুলো আমরা করছি, এত কাজ করার পরেও আপনি কটাক্ষ করে কথা বলেন, এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং হতাশাব্যঞ্জক। আমরা চাই হোসেন মোহাম্মদ এরশাদ, আমরা বেঁচে থাকি কয়দিন জানি না, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যেন ওই হোসেন মোহাম্মদ এরশাদকে লালন করে হাজার বছর যেন হোসেন মোহাম্মদ এরশাদ আমাদের মাঝে জীবিত থাকে। আমরা তার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন, এবং তার সমস্ত গুণা, ছোটখাটো মানুষের তো কেউ যদি আমাদের কোনো গুণা না থাকতো তাহলে তো আমার ফেরেশতা হয়ে যেতেন। আমাদের গুনার যে করবো, একদিনের মধ্যে ক্ষমতা শেষ হয়ে যাবে, একদিনও ক্ষমতা টিকতে পারবে না। সেই জন্য হোসেন মোহাম্মদের সাথে যে সিদ্ধান্তগুলো সেটা সঠিক ছিল, এবং এই দেশ বিনির্মাণে, এই দেশটাকে তৈরি করার জন্য বিনির্মাণ, নতুন বাংলাদেশ গর্ব মোরা নতুন করে শপথ নিলাম, তার যে গানের স্লোগান, এই স্লোগানটা এই তার যে কাজকর্মগুলো এরা প্রকাশ করে। তাই আমরা যারা জাতীয় পার্টির নেতা কর্মী বিভিন্ন জায়গায় আসছেন, মহিলা কমিটির লোকজন আসছেন, ভাই বোনেরা আসছেন, সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে এইভাবে এই আলোটা, এই মেসেজটা আমরা আগামী প্রজন্মের যারা এখন নতুন ভোটার হচ্ছে তাদের মাঝে ছড়াই দেব। হোসেন মোহাম্মদ এরশাদের দলে তাদেরকে আমরা সদস্যভুক্ত করার জন্য চেষ্টা করব। প্রত্যেকটা উপজেলা যাতে কে থাকবে না, দরকার হলে নতুন করে কমিটি তৈরি করে নতুন লোকের মাঝে দায়িত্ব দিয়ে আপনারা এই দলগুলো সংগঠিত করবেন, জেলার দায়িত্ব। আর আমি মহানগরটা চেষ্টা করতেছি, মহানগরের আল্লাহ রহমতে আমাদের ছাত্র সমাজ, যুব সংহতি, স্বেচ্ছাসেবক পার্টি, মহিলা পার্টি, আমাদের শ্রমিক পার্টি, আমাদের মূল সংগঠন, আমাদের সব সংগঠনই মোটামুটি ভিত্তির মধ্যে দাঁড়ায় আছে। তার কারণ রাজনীতি কখন কোথায় যাবে বলা যাবে না। এখন ভালো আছে, কিছুদিনের পরে আবার রাজনীতি গরম হয়ে যেতে পারে। তখন আমাদের যে মাঠ, আমাদের যে রাজপথে জাতীয় পার্টির যে অস্তিত্ব, এটা জানান দেওয়া, রাজপথ দখলে রাখার জন্য প্রত্যেকটা সংগঠন, শক্তিশালী সংগঠন ছাড়া এর আমাদের রাজপথে টেকা মুশকিল। সেজন্য আমি বিশেষ করে আমাদের মহানগরের দুইজন সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, আমাদের 33টা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি আছেন। কোনো ওয়ার্ড যদি কোনো দুর্বল হয় সেই ওয়ার্ডগুলো সংগঠিত করবেন। দলকে আমরা ওই শক্তিতে রূপান্তরিত করে জাতীয় পার্টির দুর্গ হিসাবে রংপুরে গড়ে তুলতে চাই। এই আহ্বান আমি যাচ্ছি। আর বেশি কিছু না বলে, আপনারা সকলে বিভিন্ন জায়গা থেকে আসছেন, আমি আপনাদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং আপনার দোয়ায় আপনারা অংশগ্রহণ করবেন, আপনার দোয়া পরিচালনা করবে কে এখন আমাদের